আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর অতীত ও ঐতিহ্য পাঠ্য বইটির বা বলতে পারো ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায়টি পাঠ্য বই অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। দেখো, অধ্যায়টির নাম রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এই ঔপনিবেশিক কারা বা ঔপনিবেশিক কাদের বলে? এক দেশের মানুষ অন্য দেশের ওপর শাসন কর্তৃত্ব স্থাপন করলে তাকে ঔপনিবেশিক বলে। আমরা সকলেই জানি ইংরেজরা ছিল অন্য দেশের মানুষ বা বিদেশি। এই বিদেশি ইংরেজরা ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে আমাদের দেশে আসে এবং ধীরে ধীরে ছলে বলে কৌশলে তারা ভারতের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ভারতের শাসক হয়ে ওঠে। তো এই ঔপনিবেশিকরা বা ইংরেজরা কিভাবে আমাদের দেশে কর্তৃত্ব স্থাপন করেছিল সে কথাই আজকের অধ্যায়ে পড়ব। আমি সম্পূর্ণ পাঠ্য বই প্রতিটি লাইন ধরে খুঁটিয়ে পড়ে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাবো এবং প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি বণিক সংস্থা, অর্থাৎ সেটি ছিল একটি ব্যবসায়ী সংস্থা। তারা ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে আমাদের দেশে এসেছিলেন। ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তারা কতগুলি ঘাঁটি তৈরি করেছিল, অর্থাৎ ভারতবর্ষে এসে তারা ব্যবসা করার জন্য বাণিজ্য করার জন্য বেশ কয়েকটা জায়গায় ঘাঁটি তৈরি করে। কারণ একটা আলাদা দেশে যদি আমি ব্যবসা করতে যাই, বাণিজ্য করতে যাই, তো আমাকে তো থাকার জায়গা লাগবে, আমার মালপত্র রাখার জায়গা লাগবে। এর জন্য তারা ভারতবর্ষের উপমহাদেশে বেশ কিছু জায়গায় নিজেদের ঘাঁটি তৈরি করেছিল। সেই ঘাঁটিগুলির মধ্যে ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের স্বার্থে ভারতবর্ষের কোথায় কোথায় ঘাঁটি তৈরি করেছিল? মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। কালক্রমে এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করেই ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল। তো এই অংশ থেকে কি প্রশ্ন আসতে পারে? ইংরেজরা প্রথমে কোথায় কোথায় বাণিজ্য ঘাঁটি তৈরি করেছিল? একদম সহজ, মাদ্রাজ, বোম্বাই, কলকাতায়। তারপরের প্রশ্ন কি হতে পারে? ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে মাদ্রাজ, বোম্বাই, কলকাতায় ঘাঁটি তৈরি করেছিল। কালক্রমে এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে যে ব্যবস্থা গড়ে ওঠে তাকে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা বলে। 1611 ও 1612 খ্রিস্টাব্দে যথাক্রমে মছলিপট্টনম ও সুরাটকে ঘাঁটি করে ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলতে থাকে। এখানে দেখো প্রত্যেকটি লাইনে শর্ট কোশ্চেন রয়েছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ব্রিটিশ কোম্পানি মছলিপট্টনমে ও সুরাটে কবে বাণিজ্যিক কার্যকলাপ শুরু করে? উত্তর হবে ব্রিটিশ কোম্পানি 1611 খ্রিস্টাব্দে মছলিপট্টনমে, 1612 খ্রিস্টাব্দে সুরাটে বাণিজ্যিক কার্যকলাপ শুরু করে। পরে 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজে একটি বাণিজ্যিক ঘাঁটি বানায় কোম্পানি। মাদ্রাজ পট্টনম গ্রামে সেন্ট জর্জ দুর্গ ও বানায় ব্রিটিশ কোম্পানি। ক্রমে সেন্ট জর্জ ও মাদ্রাজকে কেন্দ্র করেই তৈরি হয় সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি। 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজে একটি বাণিজ্যিক ঘাঁটি বানায় কোম্পানি। এই প্রশ্নটা তোমরা লিখে নেবে যে কত খ্রিস্টাব্দে মাদ্রাজে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক ঘাঁটি তৈরি করে? এর উত্তর হবে 1639 খ্রিস্টাব্দে। মাদ্রাজ পট্টনম গ্রামে সেন্ট জর্জ দুর্গ ও বানায় ব্রিটিশ কোম্পানি। ক্রমে সেন্ট জর্জ ও মাদ্রাজকে কেন্দ্র করে তৈরি হয় সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি। মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত অঞ্চলগুলির মধ্যে দক্ষিণ ভারতের বিরাট অংশ পড়েছিল। তাহলে মাদ্রাজ প্রেসিডেন্সির মধ্যে দক্ষিণ ভারতের একটা বিরাট অংশ ছিল। কি কি? আজকের তামিলনাড়ু, কেরালা ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অংশ, তার পাশাপাশি কর্ণাটক, দক্ষিণ ওড়িশার বেশ কিছু অংশ মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। এই প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র ছিল। গ্রীষ্মকালে ওটাকামুন্দ ও শীতকালে মাদ্রাজ।
তো এই অংশে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা বণিক সংস্থা কিভাবে বাণিজ্য করার উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘাঁটি তৈরি করছে এবং সেখানে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করছে এবং নিজস্ব আইন কানুন সেই জায়গায় চালু করছে। এই জায়গা থেকে যে সমস্ত প্রশ্নোত্তর তোমরা করতে পারো সেটা হলো, ব্রিটিশ কোম্পানি সেন্ট জর্জ দুর্গ কোথায় বানায়? মাদ্রাজ পট্টনম গ্রামে। সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি কোথায় গড়ে ওঠে? সেন্ট জর্জ ও মাদ্রাজকে কেন্দ্র করে গড়ে ওঠে। এছাড়াও যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে করতে পারো সেটা হলো, মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত অঞ্চলগুলির নাম লেখো। আজকের তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চল, কর্ণাটক, ওড়িশার কিছু অঞ্চল প্রভৃতি। মাদ্রাজ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র দুটি কি কি? এটা হবে গ্রীষ্মকালে ওটাকামুন্থ ও শীতকালে মাদ্রাজ। বোম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্তন হয়েছিল সুরাটে ব্রিটিশ কোম্পানির ঘাঁটি বানানোকে কেন্দ্র করে। তাহলে বোম্বাই প্রেসিডেন্সির শুরু কখন থেকে হয়? সুরাটে ব্রিটিশ কোম্পানি যখন ঘাঁটি বানানো শুরু করে তখন থেকে। ধীরে ধীরে পশ্চিম ও মধ্য ভারত এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলো মিলে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়। তো এখান থেকে যদি প্রশ্ন আসে যে কোন অঞ্চলকে কেন্দ্র করে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়, তোমরা লিখবে পশ্চিম ও মধ্য ভারত এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলো মিলে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়। সিন্ধু প্রদেশও এই প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। তাহলে সিন্ধু প্রদেশ কোন প্রেসিডেন্সির অন্তর্গত ছিল? বোম্বাই প্রেসিডেন্সির। এখানে আমরা বোম্বাই প্রেসিডেন্সি দেখছি, মাদ্রাজ প্রেসিডেন্সি দেখছি, এগুলো আসলে কি? এগুলো আসলে ইংরেজদের এক একটা অঞ্চলকে কেন্দ্র করে তৈরি করা ঘাঁটি, এগুলোই হলো প্রেসিডেন্সি। গোড়ার দিকে এই প্রেসিডেন্সিটি পশ্চিম প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল। এটাও যদি প্রশ্ন আসে যে বোম্বাই প্রেসিডেন্সি প্রথমে কি নামে পরিচিত ছিল? পশ্চিম প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল। তবে সুরাটের ক্রমে বাণিজ্য কেন্দ্র হিসেবে অবনতি হতে থাকে, বাণিজ্যিক দিক দিয়ে সুরাট পিছিয়ে পড়তে থাকে, পাশাপাশি বোম্বাই উন্নত হতে থাকে বাণিজ্যিক বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ফলে 1687 খ্রিস্টাব্দ নাগাদ বোম্বাইকে ঘিরেই ভারতের ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ বিস্তৃত হতে থাকে। এই অংশটুকু থেকে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে রাখবে সেগুলি হলো, বোম্বাই প্রেসিডেন্সি কোথায় গড়ে ওঠে? পশ্চিম ও মধ্য ভারত এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলো মিলে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়। তারপরের প্রশ্ন, বোম্বাই প্রেসিডেন্সি আগে কি নামে পরিচিত ছিল? পশ্চিম প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল। কত খ্রিস্টাব্দে বোম্বাইকে কেন্দ্র করে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ শুরু হয়? 1687 খ্রিস্টাব্দে। কলকাতাকে ঘিরে পূর্ব ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ দ্রুততর হয়েছিল। এর কারণ ইংরেজরা 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারিয়ে, 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে মীর কাসেমকে হারিয়ে বাংলায় একটা একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। তাই কলকাতাকে ঘিরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কার্যকলাপ সেটা অত্যন্ত দ্রুততার সাথে বেড়েছিল। ধীরে ধীরে কলকাতাই হয়ে উঠেছিল ভারতের ব্রিটিশ কোম্পানির অন্যতম প্রধান ঘাঁটি। 1765 খ্রিস্টাব্দে কোম্পানি যখন বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি অধিকার পায় তখন থেকেই বাংলার ওপর কোম্পানির কর্তৃত্ব গড়ে উঠতে থাকে। কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। 1772 খ্রিস্টাব্দে নিজামতের অধিকার পায় ব্রিটিশ কোম্পানি। এটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। এমনকি এটাও আসতে পারে যে কত খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি অধিকার পায়? এটা হবে 1765 খ্রিস্টাব্দে। এইভাবে দেওয়ানি ও নিজামত দুই অধিকার পেয়ে বাংলায় ব্রিটিশ কোম্পানির অধিকার চূড়ান্ত হয়ে ওঠে। বাংলাতেও গড়ে ওঠে প্রেসিডেন্সি ব্যবস্থা। বাংলা, বিহার, ওড়িশা, আসাম, ত্রিপুরা অঞ্চল মিলেছিল বাংলা প্রেসিডেন্সি। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন কোন অঞ্চলকে মিলে বাংলা প্রেসিডেন্সি তৈরি করেছিল? বাংলা, বিহার, ওড়িশা, আসাম ও ত্রিপুরা অঞ্চল। ধীরে ধীরে এই প্রেসিডেন্সিতে যুক্ত হয়েছিল আরও বহু অঞ্চল, অর্থাৎ বাংলা প্রেসিডেন্সিতে ধীরে ধীরে আরও বহু অঞ্চল যুক্ত হয়। সেগুলি কি? পাঞ্জাব, উত্তর ও মধ্য ভারতের অঞ্চলগুলি এবং গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার অঞ্চল ও বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত ছিল।
মাদ্রাজের মতো কলকাতাতেও ব্রিটিশ কোম্পানি দুর্গ বানিয়েছিল, সেটি হলো ফোর্ট উইলিয়াম দুর্গ। আমরা দেখলাম যে মাদ্রাজে তারা তৈরি করেছিল সেন্ট জর্জ দুর্গ, আর কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ। তাই বাংলা প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সিও বলা হতো এক সময়ে। তো এই অংশ থেকে যে সমস্ত শর্ট কোশ্চেন তোমরা করে রাখবে সেগুলি হলো, কত খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি অধিকার পায়? এই প্রশ্নের উত্তর হবে 1765 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি নিজামতের অধিকার পায়? এর উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে। বাংলা প্রেসিডেন্সি কোন কোন অঞ্চল মিলে গড়ে ওঠে? বাংলা, বিহার, ওড়িশা, আসাম, ত্রিপুরা। এছাড়াও যে প্রশ্ন তোমরা এখান থেকে করতে পারো সেটা হলো, ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় গড়ে ওঠে? এর উত্তর হবে কলকাতায়। বা এই প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় কোন দুর্গ স্থাপন করেছিল? ফোর্ট উইলিয়াম দুর্গ। ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি কাকে বলা হতো? বাংলা প্রেসিডেন্সিকে বলা হতো ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। অর্থাৎ এই পৃষ্ঠায় আমরা জানলাম যে বাণিজ্যিক স্বার্থ নিয়ে বা ব্যবসা করার উদ্দেশ্যে ইংরেজরা ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি তৈরি করেছিল। মাদ্রাজে, বোম্বাইয়ে, কলকাতায়। এই ঘাঁটিগুলোকে কেন্দ্র করে তাদের নিজস্ব লোকবসতি গড়ে ওঠে। সেখানে তারা নিজস্ব প্রেসিডেন্সি তৈরি করে, যা হলো ব্রিটিশ প্রেসিডেন্সি। সেখানে তারা দুর্গ নির্মাণ করতে থাকে, অর্থাৎ তাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে ভারতীয়দের আকৃষ্ট করার কাজ তারা শুরু করে দেয়। এইভাবে তিনটি প্রেসিডেন্সিকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বাণিজ্যিক ও প্রশাসনিক কার্যকলাপ গড়ে উঠেছিল। গোড়ার দিকে মাদ্রাজ, বোম্বাই ও কলকাতার ঘাঁটিগুলি তিনটি আলাদা আলাদা পরিষদ বা কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হতো। লন্ডনে ব্রিটিশ কোম্পানির যে পরিচালক গোষ্ঠী বা কাউন্সিল ডিরেক্টরস ছিল, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলত তিনটি কাউন্সিল। কাউন্সিলের একজন সদস্যকে ওই ঘাঁটির গভর্নর নির্বাচিত করা হতো। অর্থাৎ দেখো, তারা বাণিজ্য করতে আসছে ঠিকই, কিন্তু এই দেশেও তারা নিজেদের দেশীয় রীতিনীতি, নিয়ম কানুন মেনে চলতো। তারা কোন নিয়ম নীতি মেনে চলবে তার জন্য তাদের আলাদা প্রেসিডেন্সিও তারা তৈরি করে নিয়েছিল, এবং সেই প্রেসিডেন্সিগুলোকে, সেই ঘাঁটিগুলোকে নিয়ন্ত্রণ করত সরাসরি লন্ডন থেকে উচ্চপদস্থ আধিকারিকরা। এমনকি এই যে ঘাঁটি, প্রত্যেকটা ঘাঁটিতে আলাদা গভর্নর নির্বাচিত করা হয়েছিল। কিন্তু ধীরে ধীরে ভারতে ব্রিটিশ কোম্পানির বণিক, কর্মচারী ও কর্মকর্তাদের উপর ব্রিটেনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কায়েম করার প্রসঙ্গ ওঠে। ব্রিটিশ পার্লামেন্টে সে বিষয়ে নানা আইন তৈরি হয়। সেই সব আইন মোতাবেক ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া কাঁচ কারবারের ওপর সরাসরি ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ বলবৎ হয়। এই রকম দুটি গুরুত্বপূর্ণ আইন ছিল 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট এবং 1784 খ্রিস্টাব্দের পিট প্রণীত ভারত শাসন আইন। অর্থাৎ প্রথম থেকে এই পর্যন্ত যদি আমরা সহজভাবে আলোচনা করি তাহলে কি, ব্রিটিশ কোম্পানি প্রথমে আমাদের দেশে এসে বলছে যে আমরা তো বণিক সংস্থা, আমরা তো ব্যবসায়ী, আমরা এই দেশে ব্যবসা করতে চাই। তো আমরা যেহেতু এই দেশে ব্যবসা করব, একটা অন্য দেশে আমরা এসেছি, আমাদের নির্দিষ্ট অঞ্চল লাগবে, সেই অঞ্চলে আমরা থাকবো, আমাদের মালপত্র রাখবো, আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য নির্দিষ্ট বসতি আমরা চাই। তো এভাবেই তারা এই দেশে আলাদা আলাদা জায়গায় ঘাঁটি তৈরি করলো। বোম্বাই, কলকাতা, মাদ্রাজ প্রভৃতি জায়গায় তারা নিজস্ব ঘাঁটি তৈরি করলো, যেখানে তাদের নিজস্ব লোকবসতি গড়ে উঠলো। তো আমাদের বাংলা একটা কথা আছে যে খেতে দিলে শুতে চায়, ঠিক তেমনই তারা এখানে ঘাঁটি তৈরি করলো। তারপরে কি হলো যে না, আমরা তো এখানে ঘাঁটি তৈরি করেছি, আমরা তো অন্য দেশের মানুষ, আমাদের নিজস্ব নিয়ম কানুন মেনে চলতে হবে, আমাদের নিজস্ব কোম্পানি আছে, সেই কোম্পানির নিয়মের বাইরে তো আমরা চলতে পারি না। তাই আমরা যে অঞ্চলটাতে বাস করছি সেই অঞ্চলের লোকবসতিরা আমাদের কোম্পানির নিয়ম মেনে চলবে, তাই আমাদের আলাদা প্রেসিডেন্সি তৈরি করতে হবে। এভাবে বেশ কিছু অঞ্চল মিলে তাদের নিজস্ব প্রেসিডেন্সি তৈরি হলো এবং সেই প্রেসিডেন্সিতে একজন করে গভর্নরও নির্বাচিত হয়ে গেল। অর্থাৎ সেই প্রেসিডেন্সির প্রধান হলেন সেই গভর্নর।
এবারে দেখো, বিদেশ থেকে ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে ভারতে এসে তারা বিভিন্ন জায়গায় ঘাঁটি তৈরি করে নিল এবং সেখানে তারা থাকতে শুরু করলো। এবার যেহেতু তারা অন্য দেশ থেকে এসেছে, সেই বণিক সংস্থা অন্য দেশ থেকে এসেছে, তাদের নিজস্ব নিয়ম কানুন মেনে চলতে হবে, তাদের কোম্পানির নিয়ম কানুন মেনে চলতে হবে। এ কারণে প্রথম দিকে লন্ডনে অবস্থিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক গোষ্ঠীর প্রতিনিধিরাই প্রথমে এই ভারতে অবস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘাঁটিগুলোকে নিয়ন্ত্রণ করত। তখন ব্রিটিশ সরকার চিন্তা করলো, নিজেদের দেশের এত বড় একটা সংস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা ভারতে গিয়ে কি ব্যবসা বাণিজ্য করছে, সেখান থেকে তাদের কতটা মুনাফা লাভ হচ্ছে, কতটা আর্থিক শ্রীবৃদ্ধি ঘটছে, সেটা সরকারের নজরে থাকা উচিত। এ কারণে ব্রিটিশ সরকার আইন করলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ঘাঁটি তৈরি করে যে ব্যবসা বাণিজ্য করছে, সেই ব্যবসা বাণিজ্যের নিয়ম কানুন চলবে ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী। তাহলে দেখো, প্রথমে ছিল একটা কোম্পানির নিয়ম কানুন অনুযায়ী, তারপরে সেটা হয়ে গেল ব্রিটিশ সরকারের নিয়ম কানুন অনুযায়ী। অর্থাৎ তারা আমাদের এখানে থাকছে ঠিকই, কিন্তু নিয়ম কানুন মেনে চলছে ব্রিটিশ সরকারের। আর পরবর্তীতে আমরা দেখব, শুধুমাত্র তারাই নয়, আমাদের দেশের অর্থাৎ ভারতীয়দেরও তারা ব্রিটিশ সরকারের নিয়ম নীতি মেনে চলতে বাধ্য করবে। তো ব্রিটিশ সরকার ভারতে অবস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর নিয়ন্ত্রণ করার জন্য যে দুটি আইন চালু করেন, সেটি হলো রেগুলেটিং অ্যাক্ট এবং ভারত শাসন আইন। এখান থেকে প্রশ্ন আসতে পারে, রেগুলেটিং অ্যাক্ট কবে চালু হয়? এর উত্তর হবে 1773 খ্রিস্টাব্দে। ভারত শাসন আইন কবে চালু হয়? এর উত্তর হবে 1784 খ্রিস্টাব্দে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পাঠ্যাংশের পরবর্তী অংশের আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওগুলিতে নিয়মিত পেয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।